বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা হয়। এই রাষ্ট্রপতি কেন নিখোঁজ থাকবেন এই নিয়ে কিন্তু সাধারণ জনগণরা আতঙ্কে আছে এবং তারা কিন্তু আক্রমণ করছে। এদিকে আজ হঠাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে তোলপাড় হয় দেশ। অনেকে নিখোঁজ বলে আন্দোলন শুরু করেছে। দেশ আবারও তোলপাড় হয়েছে। শেখ হাসিনা এবার সুযোগ পায়। কি হবে দেশে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকের অবধি বাংলাদেশকে দেখেন তাহলে দেখবেন যে যায় লঙ্কা সেই হয় না। ইউনূস ইজ নো বেটার দ্যান এনি ডিক্টেটোরিয়াল শাসক। তাহলে কেনই বা গণঅভ্যুত্থান হয়েছিল? শেখ হাসিনা থাকলে নজরুলের নামে ভাস্কর্য তৈরি হয়, আর এখন ইউনূসের আমলে ভাস্কর্য ভাঙা। বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের পেশার ছেলে কারা? আমি এক বাক্যে বলে দেব, এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন। এদের মতো বাস্টার্ড আমি আমার জীবদ্দশায় দেখি নাই, সত্যি কথা বলতে দেখি নাই। কিন্তু সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না। তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন, বরং তিনি বলেন 10:30টায় তার ফোন কল আছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে। রাষ্ট্রপতি মহোদয় যে বেঁচে আছেন, বঙ্গভবনে আছেন, সেটা কদাচিৎ বাইরে এসে মানুষকে তিনি নিজে জানিয়ে দিয়েও গেছেন। শোনা গিয়েছে রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়ার প্রচেষ্টা সফল হয়নি সেনাবাহিনীর বিরোধিতায়। এদিকে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু। সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি। অবশেষে জরুরি অবস্থা জারি, খেলা শুরু করেছে শেখ হাসিনা। হ্যাঁ, এবার শেখ হাসিনা খেলা শুরু করেছে এবং দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটাচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে তোলপাড় হয়েছে দেশ, কারণ রাষ্ট্রপতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনাকে নিখোঁজ বলা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কিছুদিন ধরে মানে কয়েক মাস ধরে এই রাষ্ট্রপতিকে আমরা কোনো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না, কোনো অনুষ্ঠানে দেখতে পাচ্ছি না, তার কোনো বক্তব্য পাচ্ছি না। এই নিয়েই কিন্তু অনেকে সন্দেহ করতেছে এবং অনেক নতুন ঘটনা ঘটতেছে। এক প্রকার তোলপাড় পরিবেশ করে রাষ্ট্রপতির বাসভবনের সামনে সন্ধ্যার পর উত্তাল পরিবেশ হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সর্বশেষ রাষ্ট্রপতির অবস্থা কোন জায়গায় এবং এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে যে তারাও কাজে লাগাচ্ছে তাদের সুযোগটা, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। এই যে বাংলাদেশ কি নাটকের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে? বাংলাদেশটা আসলে চালাচ্ছে কি? আর বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার ছবি বিভিন্ন রাষ্ট্রদূত থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে, কূটনীতিক মিশনের কার্যালয় থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে। তাহলে কি রাষ্ট্রপতিকে মেরে ফেলা হয়েছে? রাষ্ট্রপতিকে গৃহবন্দী? জনমনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই সরকারের অনতিবিলম্বে ক্লিয়ার করা উচিত রাষ্ট্রপতিকে আদৌ জীবিত আছে নাকি মৃত, নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে, নাকি রাষ্ট্রপতির পদ থেকে ওনাকে অপসারণ করা হবে। জাতি এটা জানতে চাই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায়, উনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় বিভিন্ন দূতাবাস থেকে এবং কূটনীতিক মিশনের সরকারি যে কার্যালয়গুলো আছে ওগুলো থেকে ওনার ছবি নামানো হচ্ছে ফৌজদারি অপরাধ। এই সরকার ফৌজদারি অপরাধ করছে যদি এখনো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকে। জনমনে আমাদের অনেক কোশ্চেন, সেই কোশ্চেনের আনসার আমরা পাচ্ছি না। দেশের মধ্যে এই সরকার অবৈধ, রাষ্ট্রপতি এতদিন বৈধ ছিল সংবিধান অনুযায়ী, এখন রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতিকে আদৌ অপসারণ হবে নাকি হবে না, নাকি রাষ্ট্রপতিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে, নাকি রাষ্ট্রপতিকে সিস্টেমে মেরে ফেলা হবে, সেটাও আমরা বুঝতে পারছি না। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ওয়াকারুজ্জামান কিভাবে বহাল থাকবে? সংবিধান অনুযায়ী তো রাষ্ট্রপতিকেও শেখ হাসিনা নিয়োগ দিয়েছে এবং সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছে। আপনারা যদি একটা ইস্যু দেখে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে হবে। এই ধরনের নাটক আমরা দেখতে চাই না। আমাদের কাছে পরিষ্কার করেন রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা কি ষড়যন্ত্র করতে যাচ্ছেন, রাষ্ট্রপতি কোথায় আছে এবং রাষ্ট্রপতিকে জনসমক্ষে আনেন। আমরা জনগণে এখন চিন্তিত, আমাদের রাষ্ট্রপতিকে কি আপনারা মেরে ফেলেছেন, নাকি কোনো ধরনের পয়জন পুশ করে ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছেন? অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন না আমরা অনেক কোশ্চেন করে যাবো আপনাদেরকে। কারণ হাজার হলো উনি আমাদের দেশের সর্বোচ্চ পদে আছে রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগ মতদর্শর হোক, বিএনপির মতদর্শর হোক, যে মতদর্শর হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমাদের দেশের এখন বর্তমান রাষ্ট্রপতি। তার রাষ্ট্রপতিকে নিয়ে ছেলে খেলা খেললে হবে না। আপনাদেরকেও তো তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন, তাই না? তাই তো ওনার অধীনেই তো আপনারা শপথ নিয়েছেন। তাহলে আপনাদের পোস্টার থাকবে, রাষ্ট্রপতির পোস্টার নামিয়ে ফেলতে হবে, বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলতে হবে। আরে ভাই, বঙ্গবন্ধুরটা বুঝলাম, বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলেন, পছন্দ করেন না তো এখন তো রাষ্ট্রপতি রানিং অবস্থায় আছে, ওনার ছবি কেন নামিয়ে ফেলতে হবে? তার মানে আপনারা হয়তোবা ওনাকে মেরে ফেলেছেন
না হলে গৃহবন্দী করে রেখেছেন, না হলে অপসারণ করে দিবেন। আর যদি সেটাও না হয়, কিছুই করতে পারছেন না, হয়তো অপসারণও করতে পারছেন না, সে কারণে জিদের বশত মনের শান্তির জন্য বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রদূত অফিস থেকে এবং অন্যান্য যে সকল অফিস আছে সে সকল অফিস থেকে আপনারা এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলছেন। এই ধরনের হিংসাত্মক রাজনীতি, এই ধরনের স্বৈরাচারী মনোভাব দিয়ে আপনারা বুঝি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন। আবার শেখ হাসিনাকে আপনারা বড় গলায় বলেন শেখ হাসিনা স্বৈরাচার, এগুলো হাস্যকর। আপনারা যে স্বৈরাচারের জনক, আমি বিভিন্ন ভিডিও বলি, এই সকল কার্যকলাপের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিয়েছেন। জনগণ এখন থেকে আপনাদেরকে আঙ্গুল তুলে বলবে যে বাংলাদেশে যদি স্বৈরাচারের জনক কেউ থেকে থাকে, বাংলাদেশে যদি স্বৈরাচার যে গডফাদার কেউ থেকে থাকে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার। আবারও প্রমাণিত করে দিছে এই রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যু নিয়ে। কালকে আমি নিয়ে ভিডিও বানিয়েছি, আজকে বাধ্য হয়েছে রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে কথা বলতে, কারণ এটা খুবই সেন্সিটিভ বিষয়। কারণ একটা দেশের রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় ওনার ছবি নামিয়ে ফেলা হবে রাষ্ট্রদূতের অফিস থেকে, তারপরে বিভিন্ন কূটনীতিকের কার্যালয়ের অফিস থেকে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা সকলের সমালোচনা করা উচিত। আর তা নাহলে রাষ্ট্রপতি এখন কোথায়, সেগুলো জনসম্মুখে এসে সরকারের দায়িত্ব আমাদের কাছে, জনগণের কাছে সেটা প্রকাশ করা। কারণ রাষ্ট্রপতিকে আমরা বিগত অনেক মাস ধরে দেখতে পাচ্ছি না। আমরা কেউ চিন্তা করছি উনি হয়তো গৃহবন্দী, কেউ বলছি হয়তো ওনাকে মেরে ফেলা হয়েছে। অনেক জল্পনার অবসান ঘটাতে হবে। বলা হচ্ছিল জুলাই ঘোষণাপত্রে দেশের সংবিধান এবং রাষ্ট্রপতি এই দুটিকেই ছুঁড়ে ফেলে দেবেন ইউনূস বাহিনী। কিন্তু অনেকেই বলেছিলেন যে সংবিধান এবং রাষ্ট্রপতির মাধ্যমেই তো ইউনূস ক্ষমতায় এসেছেন, তাহলে সংবিধান এবং রাষ্ট্রপতি না থাকলে ইউনূসের বৈধতা থাকে কি করে? যারা এই রকম মনে করেছেন তাদের মনে করাটাই ঠিক প্রমাণিত হয়েছে। জুলাই ঘোষণা বা অনেকের মতে জুলাই রচনা পাঠের পর আসলে ইউনূস সাহেব নিজের ক্ষমতা বজায় রাখার তাগিদেই সংবিধান এবং রাষ্ট্রপতি কাউকে ছুঁতে চেষ্টা করেননি। কিন্তু যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নিযুক্ত, যিনি বরাবর আওয়ামী লীগের সমর্থনে কথা বলে এসেছেন, হঠাৎ তিনি 5ই আগস্টে জাতির উদ্দেশ্যে এই কোন বাণী শোনালেন? তিনি যে সরকারের দ্বারা নিযুক্ত সেই সরকারকে কিনা স্বৈরাচারী সরকার বলছেন। এতদিন তো তিনি যখনই সময় পেয়েছেন এই ইউনূস সরকারের তুলোধনা করেছেন। এটা তুমি করো, আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না, আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাহলে 5ই আগস্টে তিনি কেন এমন বাণী জাতির উদ্দেশ্যে দিলেন? এখানেই সন্দেহ, তিনি কি বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আছেন? হয়তো তিনি কিছুই লেখেননি, সবই সরকার লিখেছে। অনেকের সন্দেহ তিনি হয়তো বেঁচেই নেই। কিন্তু তাহলেও ইউনূসের বিপদ রয়েছে, তাকে হত্যা করা হতে পারে এরকম সন্দেহ বাংলাদেশের ইতিহাস থেকেই আসছে। শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তার বাড়ি ধানমন্ডি 32-এ ছিলেন, যদিও সেটি তখন রাষ্ট্রপতি ভবনই ছিল। এরপর ওই 75 সালেই 23 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে সুরক্ষিত সেলে গিয়ে জাতীয় 4 নেতাকে এক রকমায় হত্যা করা হলো। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই প্রমাণ রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি চুপ বুজে রয়েছেন, সে গৃহবন্দী বা অন্য কিছু যাই হোক না কেন, তার প্রমাণ দিয়ে চলেছেন ইউনূস সরকার, এবং সেটি তাদের নিজেদের স্বার্থেই। প্রথম জামায়াতের আমিরের অসুস্থতার পর রাষ্ট্রপতি ভবন থেকে তার খোঁজ খবর নেওয়া হয়, যদিও সেখানে দেখা যায় রাষ্ট্রপতি নিজে বা ফোন করে নয়, তিনি নাকি তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছেন। এরপরও রাষ্ট্রপতির খবর পাওয়া যায় 28শে জুলাই। অর্থাৎ ওই 28শে জুলাই পর্যন্ত যে রাষ্ট্রপতি বেঁচে আছেন তার একটি প্রমাণ পাওয়া যায়। কারণ 28শে জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরো কয়েকজন বিচারপতিকে সঙ্গে নিয়ে, প্রথা অনুযায়ী বার্ষিক প্রতিবেদন তার হাতে তুলে দিতে, এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকেও তার এক ছবি প্রকাশ করা হয়। সেখানে রাষ্ট্রপতিকে দেখা যায়। এরপরও যদি তিনি বেঁচে আছেন, তাহলে ইউনূস বাহিনী রাষ্ট্রপতি ভবনকে যে আয়নাঘরে পরিণত করেছে, সেখান থেকে রাষ্ট্রপতির এই বক্তব্য দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? এবার দেখি তিনি কি বলতে বাধ্য হয়েছেন বা তাকে দিয়ে বলানো হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, 5ই আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি আরো বলেন, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে।
যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণ অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা এবং দৃষ্টিশক্তি হারানো বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং অবদানকে আমি বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের পেশার ছেলে কারা? আমি এক বাক্যে বলে দেব, এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন। এদের মতো বাস্টার্ড আমি আমার জীবদ্দশায় দেখি নাই, সত্যি কথা বলতে দেখি নাই। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে থেকে, বাংলাদেশে জন্ম নিয়ে, বাংলাদেশে বেড়ে উঠে, বাংলাদেশ ত্যাগ করে একজন মামলা খেয়ে রেপিস্ট আরেকজন ভুয়া মেডিসিন বানিয়ে শিশু হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে। এই বদমাইশের বাচ্চারা এখন দেশের বাইরে গিয়ে বলতেছে আমাদের মুক্তিযুদ্ধ ভুয়া ছিল, আমাদের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা কম ছিল, এতজন মানুষ মারা যায়নি। যে আমার দেশের স্বাধীনতাকে, আমার দেশের সেই বীরাঙ্গনাদেরকে, আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের সেই মহান যে কর্ম সেটাকে অসম্মান করে অস্বীকৃতি জানায়, আমি তাকে ভালো মানুষ বলতে পারি না। আমি তাকে ভালোভাবে তাকে নিয়ে কথা বলতে পারবো না। আমি তাকে বেশ্যার ছেলে হিসেবেই সম্বোধন করব, এবং এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা কে কি ভাবতেছেন আই ডোন্ট কেয়ার, বিকজ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহত, নিহত কিংবা ধর্ষণের যারা শিকার হয়েছে তাদের যে একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে পিনাকি ভট্টাচার্য, পুরোপুরি অসম্মান করেছে পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই মানুষগুলা শহীদ হয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধা, এদের সংখ্যাকে একদম তলানিতে এনে নামিয়েছে। অর্থাৎ আপনারা এটা দেখার পর তাকে নিঃসন্দেহে জুতাপেটা করতে চাইবেন। আমি সেগুলো নিয়ে বলছি। তার আগে 25 মার্চ কালো রাত্রিতে শুধুমাত্র ঢাকা শহরে কি ঘটেছিল? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন এক বিশাল প্রশ্নের মুখে। দীর্ঘ 15 বছর ধরে রাষ্ট্র পরিচালনায় থাকা এই দলটি কি এখন রাজনীতি থেকে চিরতরে বিলীন হয়ে যাবে, নাকি তারা ঘুরে দাঁড়ানোর কোনো পথ খুঁজে পাবে? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। গত 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন এই প্রশ্নটি সামনে এসেছে যে জনগণের চোখে তাদের অবস্থান কি এবং বিরোধী দলগুলো তাদের ভবিষ্যৎকে কিভাবে দেখছে। জামাত এবং বিএনপির মতো প্রধান বিরোধী দলগুলো বিশ্বাস করে যে আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকার কোনো নৈতিক ভিত্তি বর্তমানে নেই। তাদের মতে বিগত 15 বছরের শাসনকালে দলটি অসংখ্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক ভুল করেছে, যার জন্য তাদের জবাবদিহি করা উচিত। জনগণের মধ্যেও এই প্রশ্নটি প্রবলভাবে রয়েছে যে এই বিশাল পরিবর্তন এবং ছাত্র গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে থাকা কতটা গ্রহণযোগ্য। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া গত 15 আগস্টের ঘটনাগুলো এই প্রশ্নগুলোকে আরো ব্যাপকভাবে সামনে এনেছে। এমনিতেই আওয়ামী লীগের পতনের পর থেকে তারা বাংলাদেশের রাজনীতি থেকে এক কথায় বিতাড়িত হয়ে আছে। প্রথমত, সরকারিভাবে তাদের কার্যক্রম স্থগিত। দ্বিতীয়ত, তাদেরকে রাজনৈতিক দলগুলো কোনোভাবে রাজনৈতিক মাঠে দাঁড়াতে দিচ্ছে না। এর পেছনে আওয়ামী লীগের হয়তো একটি বড় ভুল আছে। সেই বিষয়ে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আওয়ামী লীগ সরকার তাদের মেয়াদে পুলিশ এবং সামরিক বাহিনীতে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে। নতুন নতুন প্রযুক্তি, সরঞ্জাম এবং পদমর্যাদা বৃদ্ধির মাধ্যমে এই বাহিনীগুলোকে শক্তিশালী করা হয়েছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এত বড় বিনিয়োগের পর এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো কি আওয়ামী লীগের এই কঠিন সময় তাদের পাশে থাকবে? যখন কোনো সরকার ক্ষমতাচ্যুত হয়, তখন তার উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো কি সেই ক্ষমতাচ্যুত দলের প্রতি অনুগত থাকে, নাকি তারা নতুন ক্ষমতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়? এমন প্রশ্ন আসার পেছনে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে পারার সম্পর্ক রয়েছে। কারণ প্রশাসন চাইলে যে কোনো সময় আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক মাঠ ফিরিয়ে দিতে পারে। আমরা দেখেছি আওয়ামী লীগের কোনো কার্যক্রম সামনে আসলে বর্তমান সময়ে প্রশাসনের উপর সব থেকে বেশি দোষ দেওয়া হয়। কেউ কেউ বলেন প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষের সক্রিয় শক্তি বিদ্যমান। এখানে বাংলাদেশের চলমান রাজনৈতিক ইতিহাস দেখা দরকার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অনুগত্যেরও পরিবর্তন আসে। তাই এই মুহূর্তে আওয়ামী লীগ এই বাহিনীগুলোর উপর কতটা ভরসা করতে পারে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কিংবা আওয়ামী লীগের পক্ষের লোকজন যদি প্রশাসনে থেকেও থাকেন, তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ফেরাতে কোনো কঠিন ভূমিকা রাখতে পারবেন বলেও মনে হয় না। সুতরাং এখানে যারাই মনে করেন যে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে যাবে,
তাদের এই চিন্তা করাটাই আমি এক প্রকার অবাস্তব বলেই মনে করি। এবার আসি জনগণের কাছে আওয়ামী লীগ এখনো কেন গ্রহণযোগ্যতা ফিরে পাচ্ছে না বা ঘুরে দাঁড়াতে পারছে না সেই বিষয়ে। সবাই জানেন আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে। আওয়ামী লীগের কি জনগণের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, অথবা তাদের এই ক্ষমা চাওয়াতে আসলে কি যায় আসে? আমি মনে করি কেবল ক্ষমা চাইলেই হবে না, বরং এর পেছনে একটি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে রাষ্ট্রপতিকে নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে সেনাপ্রধানকে নিয়েও কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।